হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশনের আগে আমি দিয়েছিলাম এবং সেখানে 17টা প্রশ্ন আমি রেখেছিলাম। এই 17টা প্রশ্নের থেকে আমার অনেক কটাই দেওয়া হয়ে গেছে, হয়তো আর 4টে প্রশ্নই বাকি আছে। তো এখন আমি তোমাদের 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। সেই 3টে কোনগুলো ভালো করে মন দিয়ে আগে দেখে নাও। এখানে যে আছে 12 নম্বর প্রশ্নটা, অর্থাৎ তুমি কি মনে করো বিশ্বায়ন মূলত পাশ্চাত্যকরণের একটি প্রক্রিয়া এবং স্থানীয়করণ বলতে কি বোঝো, এর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি লেখো। এই দুটো দেওয়া হয়ে গেলে আর দুটো প্রশ্নের উত্তর দেওয়া বাকি থাকবে আমার। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকে গিয়ে তোমরা থাম্বনেল দেখে তোমরা প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে। এছাড়াও আরও একটা প্রশ্নের উত্তর আমি এখন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বহুজাতিক সংস্থার কাজ কি। এটা তোমাদের মধ্যে একজন রিকোয়েস্ট করেছিলে যে বহুজাতিক সংস্থার কাজ কি, এই প্রশ্নের উত্তরটাও আমি যাতে দিয়ে দিই, তো সেটাও আমি দিয়ে দেবো। তাহলে 3টে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো, আমি বলে দিচ্ছি, তোমরা শোনো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমার বলা কথাগুলো শুনে নিও। বহুজাতিক সংস্থা হলো এমন একটি কোম্পানি যা এক বা একাধিক দেশে তাদের নিজস্ব ব্যবসা পরিচালনা করে, যেখানে তাদের কেন্দ্রীয় কার্যালয়টি তাদের মূল দেশে অবস্থিত। তারা বিভিন্ন দেশে উৎপাদন, বিপণন এবং ব্যবসা পরিচালনা করে। বহুজাতিক সংস্থাগুলির কাজগুলি হলো, 1 নম্বর দিয়ে লিখবে পণ্য ও সেবা উৎপাদন ও বিপণন। বহুজাতিক সংস্থাগুলি বিভিন্ন দেশে পণ্য ও সেবা উৎপাদন করে এবং সেগুলি তাদের নিজ দেশে ও অন্যান্য দেশে বিক্রি করে। 2 নম্বরে হচ্ছে নতুন বাজার সৃষ্টি। তারা তাদের পণ্য সেবার মাধ্যমে নতুন বাজার তৈরি করে এবং বিদ্যমান বাজারগুলিতে তাদের ব্যবসার প্রসার ঘটায়। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক শক্তি বৃদ্ধি। বহুজাতিক সংস্থাগুলি তাদের বিশাল আকারের কারণে উল্লেখযোগ্য অর্থনৈতিক শক্তি অর্জন করে। এছাড়া তারা বিভিন্ন দেশে প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর করে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। কর্মসংস্থান সৃষ্টি 4 নম্বর পয়েন্ট। বহুজাতিক সংস্থাগুলির বিভিন্ন দেশের কর্মসংস্থান তৈরি করে, যা বেকারত্ব হ্রাস করতে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন। বহুজাতিক সংস্থাগুলি বিভিন্ন দেশে কর্মসংস্থান তৈরি করে এবং অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে, যা আন্তর্জাতিক বাণিজ্যকে উৎসাহিত করে। এটা এখানেই কমপ্লিট হয়ে গেল, যেটা তোমাদের বললাম যে বহুজাতিক সংস্থার কাজ কি। এরপরে দেখো, এখানে হচ্ছে যেটা স্থানীয়করণের ইতিবাচক দিক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো। এখান থেকে বলবে স্থানীয়করণ স্থানীয় সংস্কৃতি, ভাষা, শিল্প এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এটি স্থানীয় সম্প্রদায়ের পরিচয় বজায় রাখতে এবং তাদের নিজেদের সংস্কৃতিতে গর্বিত হতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা। স্থানীয়করণ স্থানীয় বাজারকে শক্তিশালী করে, যা স্থানীয় ব্যবসা এবং শিল্পকে প্রসারিত করতে সাহায্য করে। এটি স্থানীয় অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি করতে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি করতে পারে। 3 নম্বর বলবে স্থানীয় জ্ঞান এবং দক্ষতার ব্যবহার বৃদ্ধি। স্থানীয়করণ স্থানীয় জ্ঞান ও দক্ষতা এবং উদ্ভাবনকে কাজে লাগাতে উৎসাহিত করে। এটি স্থানীয় অর্থনীতিকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তোলে এবং স্থানীয় উদ্ভাবকের জন্য সুযোগ তৈরি করে। তাহলে এখানে দেখো, যেগুলো বললাম সেগুলো হচ্ছে তোমাদের স্থানীয়করণের ইতিবাচক দিকগুলো। এরপর যেটা আসছে নেতিবাচক দিকগুলি কি কি, তার মধ্যে যে পয়েন্টটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপটে পিছিয়ে পড়া। স্থানীয়করণ শুধুমাত্র স্থানীয় বাজারে আবদ্ধ থাকতে পারে, যা বিশ্ব অর্থনীতির সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন ব্যাহত হওয়া। প্রযুক্তিগত উন্নয়ন ব্যাহত হওয়া। এখানে বলবে স্থানীয়করণ প্রযুক্তিগত উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে, কারণ এটি স্থানীয় বাজারের চাহিদা ও সুযোগের উপর বেশি নির্ভরশীল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্থানীয় বাজারের সীমাবদ্ধতা। স্থানীয় বাজারের আকার ছোট হতে পারে, যা স্থানীয় শিল্প ও ব্যবসার জন্য বাজারের সুযোগ কমিয়ে দেয়। এটা হয়ে গেল তোমাদের যেটা স্থানীয়করণের ইতিবাচক দিক ও নেতিবাচক দিক। এরপর যে পরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে তোমাদের তুমি কি মনে করো
বিশ্বায়ন মূলত পাশ্চাত্যকরণের একটি প্রক্রিয়া। এখান থেকে বলবে কেউ কেউ দাবি করেন যে বিশ্বায়নের শেষ পরিণতি হতে পারে সংস্কৃতির পাশ্চাত্যায়ন, যখন অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী পশ্চিমী দেশগুলির প্রভাবশালী সাংস্কৃতিক ধারণা স্থানীয় সংস্কৃতিকে ছড়িয়ে দেয় এবং ধ্বংস করে আমাদের সংস্কৃতি। প্যারা চেঞ্জ করে বলবে পশ্চিমীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে পশ্চিম ইউরোপের বাইরের সম্প্রদায় এবং জাতিগুলি সেই অঞ্চলের প্রথা ও সংস্কৃতি গ্রহণ করে, যেটা বলপ্রয়োগের মাধ্যমে হতে পারে বা প্রভাবের মাধ্যমেও হতে পারে। প্যারা চেঞ্জ করে বলবে প্রায়শই বিশ্বায়নকে বিশ্বব্যাপী পাশ্চাত্যায়নের সাথে সমান করা হয় এবং ইতিবাচক চিন্তাবিদরা বিশ্বায়নকে পশ্চিমী সভ্যতা থেকে বিশ্বের জন্য একটি দুর্দান্ত উপহার হিসাবে বিবেচনা করে। বিশ্বায়ন হলো একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন দেশের মধ্যে সুযোগ বৃদ্ধি পায়, যা সংস্কৃতি, অর্থনীতি, প্রযুক্তি এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলে। এই প্রক্রিয়ার ফলে বিভিন্ন দেশের সংস্কৃতি, জীবনযাত্রা এবং চিন্তাভাবনার ওপর পাশ্চাত্যের সংস্কৃতির প্রভাব দেখা যায়। বিশ্বায়নের কারণে বিশ্বজুড়ে পাশ্চাত্য সংস্কৃতি এবং জীবনযাত্রার জনপ্রিয় হয়েছে, যা কিছু ক্ষেত্রে পাশ্চাত্যকরণ হিসাবে পরিচিত। উদাহরণস্বরূপ বলা যায় বিশ্বজুড়ে ইংরেজি ভাষার ব্যবহার বৃদ্ধি, পশ্চিমী পোশাকের জনপ্রিয়তা, পশ্চিমী সংস্কৃতির বিভিন্ন দিক যেমন চলচ্চিত্র, সঙ্গীত, খেলাধুলা ইত্যাদি বিশ্বায়নের ফলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সুতরাং বিশ্বায়ন পাশ্চাত্যকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিভিন্ন দেশের সংস্কৃতি ও জীবনযাত্রা পাশ্চাত্য সংস্কৃতির দিকে ধাবিত হয়। তাহলে এটা বলে তোমরা কমপ্লিট করবে। তো 3টে প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আশা করছি তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে দুটো বাকি থাকলো সেই দুটো আমি দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।